প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা লেসন 1 এর সি পড়ব। লেসন 1 এর শুধুমাত্র সি অংশটুকু আজকে পড়ব। এখানে একটা কবিতা আছে, ছড়া। Read the following poems and complete this lesson with fun and laughter. তো তোমরা জানো ফান এবং লাফটার মানে হাসি। তাহলে বললো যে নিচের কবিতাটি পড়ো এবং এই অধ্যায়টি আমরা শেষ করি হাসি এবং মজা দিয়ে। তো কবিতাটি হলো লেটস প্লে। কেট কবির নাম হলো বা ছড়াকারের নাম হলো কেট গ্রিনওয়ে। এই কবিতাটা আজকে আমরা পড়বো। চলো তার আগে আমরা কবির সম্পর্কে একটু জেনে নিই। কেট গ্রিনওয়ে জন্মগ্রহণ করেন 1846 সালে লন্ডনে এবং লন্ডনেই তিনি মারা যান 1901 সালে। তিনি ছিলেন একজন ইংরেজ শিল্পী। বইয়ে চিত্র অঙ্কন করতেন তিনি আসলে তার এই জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত এবং তার মানে খুব চমৎকার শিশুদের বইয়ের জন্য। তার বেড়ে ওঠা লন্ডনেই এবং তার পিতার নাম হলো জন গ্রিনওয়ে। তিনি ছিলেন একজন ড্রাফটসম্যান। খেয়াল করে দেখো, ড্রাফটসম্যান এর অর্থ হলো নকশাকারী, অর্থাৎ তিনি ভবনের নকশা করতেন বা স্থাপত্য কর্মের নকশা করতেন। এবং উড এনগ্রেভার অর্থ হলো খোদাইকারী। তো তিনি কাঠ খোদাই করতেন, অর্থাৎ কাঠ খোদাই করে তিনি অনেক চিত্রাঙ্কন করতেন সেখানে। একসময় এটা খুবই জনপ্রিয় ছিল ইংল্যান্ডে। তিনি অনেকগুলো বই লিখেছেন। আরেকটা বিষয় হলো তিনি একটা বই লিখেছিলেন যেটা হলো টয় বুকস। এই বইটার জন্য তিনি বই চিত্রাঙ্কনের ক্ষেত্রে তিনি একটা বিশাল পরিবর্তন এনেছিলেন। দেখা যায় যে তার বইগুলো ছিল যে এক পাশে কবিতা থাকতো এবং কবিতার পাশাপাশি তিনি অনেক ধরনের চিত্র অঙ্কন করে দিতেন সেই পৃষ্ঠাতে। তো তাহলে চলো কেট গ্রিনওয়ের এই মজার ছড়াটা আমরা পড়ি। School is over. Oh, what a fun! Lessons finished, play begun. Who will run fastest, you or I? Who will laugh loudest? Let us try. খুবই চমৎকার যে স্কুল শেষ হয়েছে, কি মজা, পড়াও শেষ, খেলা শুরু হলো। Who will run fastest? কে খুব জোরে দৌড়াবে, তুমি না আমি? Who will laugh loudest? কে অত জোরে হাসবে? চলো দেখি, চেষ্টা করে দেখি। Let us try. ওকে, এটা আমি আবার একটু পড়ি। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে পড়ানোর সময় এর প্রনাউন্সিয়েশন একটু উপরে গুরুত্ব দিয়ে থাকি। তো চলো আজকে আমরা এখান থেকে আবার একটু প্রনাউন্সিয়েশনটা আমরা একটু দেখি এবং বিশেষ করে আজকে আমরা দেখব টি সাউন্ডটা। তো খেয়াল করে দেখো টি সাউন্ড গুলো। স্কুল ইজ ওভার। Oh, what a fun! Lessons finished, play begun. Who will run fastest, you or I? Who will laugh loudest? Let us try. দেখো আমরা fastest, loudest, এই যে আমরা টি গুলো দেখতে পাচ্ছি, টি এর উচ্চারণটা খুব ভালো করে খেয়াল করো। আমরা বাংলায় বলি ট, তি, কিন্তু ইংরেজিতে সেটা সাউন্ডটা হলো এমন, ছি 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 ছি। খেয়াল করে দেখেছো ভালো করে? ছি ছি। ইয়েস, আবার পরে তাহলে এখন খুব ভালো করে এই টি গুলোর সাউন্ডটা বা উচ্চারণটা খুব ভালো করে খেয়াল করো। School is over. Whoa, what a fun! Lessons finished, play begun. Who will run fastest, you or I? Who will laugh loudest? Let us try.
তো এখানে সবগুলো শেষেই খেয়াল করো, ফাস্টেস্ট, লাউডেস্ট, ডেস্ট, ফাস্টেস্ট, লাউডেস্ট। তো এখানে আমরা টি উচ্চারণটা করছি ছি ছি। তো সঠিক উচ্চারণ করতে গেলে তোমাদের এই সাউন্ডগুলোর প্রতি বিশেষ করে খেয়াল রাখতে হবে। চলো আমরা আরো কিছু শব্দ দেখি যেখানে টি সাউন্ডটা টি টি, নট টি টি, টাকা এভাবে না, টি। তাহলে টেল, ট্রাই, টাইম, টোক, টেল, ট্রাই, টাইম, টোক। খেয়াল করছো তোমরা? টেল, ট্রাই, টাইম, টোক। বেশ, আমরা উচ্চারণেরটাও দেখলাম, কবিতাটাও পড়া হলো। এখন আমরা একটু C1টা একটু দেখে আসি। C1-এ কি বলেছে? Notice the use of punctuation marks in the poem. Punctuation marks তোমরা বুঝো যে ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্ক, যেগুলো দিয়ে বাক্যাংশ, সেন্টেন্স আলাদা করা হয়। Why are the exclamation marks, the question marks, and the full stop used in these places? তাহলে তোমরা কবিতাটার দিকে খুব ভালো করে খেয়াল করো, এখানে অনেকগুলো পাংচুয়েশন ব্যবহার করা হয়েছে। এখন তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে যে এই পাংচুয়েশন মার্কগুলো কেন এই জায়গাগুলোতে ব্যবহার করা হয়েছে। তোমরা একটু ভেবে দেখতে পারো যে পাংচুয়েশন মার্কগুলো কেন এখানে ব্যবহার করা হয়েছে। ফার্স্ট ওয়ান দেখো, স্কুল ইজ ওভার। ও হোয়াট ফান। ওভারের পর একটা ফুল স্টপ আছে, ও এরপরে আছে, এরপরে ফান এর পরে একটা পাংচুয়েশন মার্ক আছে। সবগুলো পাংচুয়েশন মার্কসের দিকে আমরা খেয়াল করি। এই পাংচুয়েশন মার্কগুলো আসলে কেন ব্যবহার করা হয়েছে, কেন এই জায়গাগুলোতে ব্যবহার করেছে, প্রশ্ন হলো সেখানেই। তাহলে চলো এখন আমরা বুঝি যে পাংচুয়েশন বলতে আসলে কি বোঝায়। পাংচুয়েশনের বাংলা হলো বিরাম চিহ্ন। আমরা জানি বিরাম চিহ্ন মানে কোথায় থামতে হবে। তো আসলে পাংচুয়েশন যা করে সেটা হলো কোন একটা শব্দ বা বাক্যকে, কোনো শব্দ, বাক্য অথবা বাক্যাংশকে আলাদা করে অর্থটাকে পরিষ্কার বা ক্লিয়ার করে আমাদের কাছে উপস্থাপন করে। যদি পাংচুয়েশন ব্যবহার করা না হতো তাহলে আমরা অনেক কিছুই বুঝতে পারতাম না এবং কোনো লেখার অনেক রকমের অর্থ তৈরি হতে পারত। আমরা যখন কোনো লেখা পড়ি বা কোনো কথা বলি, ওই কথা বলার জন্য আমরা আরো কিছু বিষয় আছে আমরা যেগুলো যার মাধ্যমে ওই কথাটা আরো স্পষ্ট হয়ে ওঠে। যেমন আমরা কখনো কোনো লেখাতে জোর দেই, কোনো কথায় বিশেষ জোর দেওয়ার ফলে তার একটা অন্যরকম অর্থ তৈরি হয়। যেমন আমরা বলি যে তুমি এখনো যাওনি, আবার যদি বলি তুমি এখনো যাওনি, তো দুটার অর্থ আমাদের দুরকম হয়ে যাচ্ছে। তাহলে আমরা কথার উঠানামাতে, কণ্ঠস্বর উঠানামার কারণে আমাদের শব্দের অর্থের ভিন্নতা হয়। তারপরে হলো কখনো যদি আমরা জোর দিয়ে কোনো একটা ওয়ার্ড উচ্চারণ করি তাহলে তার একটা অর্থ তৈরি হয়। এবং আমরা যে থামি কথার মাঝখানে, এই থামার মধ্য দিয়ে কথার একটা অর্থ তৈরি হয়। তাহলে পাংচুয়েশন যেটা করে বা বিরাম চিহ্ন যেটা করে সেটা হলো যে কোনো একটা লেখার, কোনো একটা বাক্যের যৌক্তিকতাকে তুলে ধরে এবং যিনি লিখেছেন লেখক এই লেখাটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তা পাংচুয়েশন মার্কসের মাধ্যমে পরিষ্কার করে পাঠকের কাছে তুলে ধরে। এখন আমরা আসলে দেখি যে এই কবিতার মধ্যে প্রশ্ন ছিল যে why are the exclamation marks, the question marks and the full stops used in these places? এখন বলছে যে এই যে বাক্যগুলো এখানে কেন কোয়েশ্চেন মার্ক, ফুল স্টপ,
ফুল স্টপস অ্যান্ড এক্সক্লামেশন মার্কস ইউজ করা হয়েছে। আমরা জানি যে এখানে এক্সক্লামেশন মার্কস আছে। স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান। তাহলে এখানে আমরা শিহরণ বা আমাদের আবেগের তীব্রতা প্রকাশ করার জন্য এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করছে। এক্সক্লেমেশন মার্কস আসলে ব্যবহার করা হয় এক্সাইটমেন্ট এবং দুঃখ, তারপরে ক্ষোভ এসব প্রকাশ করার জন্য, তীব্র ক্ষোভ আবেগ এসব প্রকাশ করার জন্য আসলে আমরা এক্সক্লেমেশন মার্কসটা ব্যবহার করে থাকি। পাংচুয়েশন মার্কসের যে এক্সক্লেমেশন মার্কস আমরা এই ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। এরপর হলো কোয়েশ্চেন মার্কস। এটা তোমরা জানো, প্রশ্নবোধক চিহ্ন। যখন আমরা সরাসরি কোনো প্রশ্ন করি তখন সেখানে আমরা কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। সরাসরি প্রশ্ন না করেও কিন্তু প্রশ্ন করা যায়, কিন্তু সেক্ষেত্রে কোয়েশ্চেন মার্কটা ইউজ করা হয় না। সরাসরি যেমন বলি আমি, তোমার নাম কি, সেক্ষেত্রে এটা একটা সরাসরি প্রশ্ন, তাই এখানে আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি। আর ফুল স্টপ কোন একটা বাক্যের সমাপ্তি নির্দেশ করে এবং এখানে একটু বিরতিও হয়। তো ফুল স্টপের আরেকটা নাম হলো যে পিরিয়ড, আমরা পিরিয়ড বলে থাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে who will run fastest, you or I? এখানে একটা প্রশ্ন আছে, তাই আমরা এখানে কোয়েশ্চেন মার্ক ইউজ করেছি। এবং আবারও আছে এখানে who will laugh loudest, কে সবচেয়ে জোরে হাসবে। এখানে একটা প্রশ্ন আছে, তাহলে এখানে আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করছি। আর অনেকগুলো ফুল স্টপ দেখতে পাচ্ছি। লেট আস ট্রাই। আমরা তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে বাক্যে যদি পাংচুয়েশন মার্কস ইউজ করা না হয় তাহলে কোনো একটা লেখার অনেকগুলো অর্থ তৈরি হতে পারে। চলো সেটা আমরা একটু দেখি, বিষয়টা খুবই মজা। আসো আমরা বিষয়টা এখানে দেখি। যে এখানে দুটো সেন্টেন্স লেখা আছে। He said, shall we eat, mommy? He said, shall we eat, mommy? এখানে কি আসলে অর্থ হয়? অর্থগুলো কি তোমরা একটু চিন্তা করে বের করতে পারবে? প্রথমটা দেখো, he said, সে বলল, shall we eat, mommy? আমরা কি খাবো মা? আমরা কি খাবো মা? অর্থাৎ আমরা খাওয়া শুরু করবো কিনা। shall we eat, mommy? আমরা কি খাওয়া শুরু করব? আর পরের সেন্টেন্সটা আমি বলবো না, দেখি তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, বলতে পারো কিনা। হ্যাঁ, কাউন্টডাউন এখনই শুরু হবে। 30 সেকেন্ড সময়, এবং তারপর তোমরা সাথে সাথে অর্থটাও পেয়ে যাবে। চলো আমরা শুরু করি, দেখি কে শেষের সেন্টেন্সের অর্থটা বলতে পারে। হ্যাঁ, 30 সেকেন্ড আমাদেরকে সময় দেয়া হলো। চলো এবার আমরা এর অর্থটা বের করি।